প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সবাই সুস্থ আছি, ঘরে আছি তো? তোমরা সকলেই জানো যে আজ আমরা এক বিশ্ব মহামারীর মধ্য দিয়ে অতিক্রম করছি। আমরা এখন যে সমস্যাটার মধ্য দিয়ে চলছি, হয়তো এই সমস্যা একদিন থাকবে না। আমাদের জীবনযাত্রা আবার আগের মতন ফিরে আসবে। আমরা সবাই আবার বিদ্যালয়ে যেতে পারবো, কলেজে যেতে পারবো। তো আমরা অনেক দিন ঘরে আছি, পড়াশোনা করছি তো, নিশ্চয়ই আমরা পড়াশোনা করছি। আমাদের পড়াশোনাটা করতেই হবে, আমাদের ভবিষ্যতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, আমাদেরকে আমাদের অবস্থানে পৌঁছতে হবে। তো আমরা পড়াশোনা চালিয়ে যাব। তো আজ আমরা দীর্ঘদিন পরে তোমাদের সামনে আসছি। তোমরা প্রায় ক্লাসের বাইরে 3 মাসের বেশি সময় ধরে আছো। আজকের এই ক্লাসটি তোমাদের 3টা ইয়ারের জন্যই কার্যকরী হবে। যারা হচ্ছে প্রথমত পরীক্ষার্থী, তারা আজকে 3rd ইয়ারে আছো। 3rd ইয়ার বলছি এই শর্তে যে তোমরা 2টা বছর পার হয়ে গেছো, তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিশ্ব মহামারী কোভিড-19 কারণে তোমরা সময় মতন পরীক্ষা দিতে পারোনি। তো তোমাদের জন্য একটা রিভিশন হিসেবে কাজ করবে। আর যারা নতুন সেকেন্ড ইয়ারে উঠেছো, তোমরা সেকেন্ড ইয়ারে উঠেছো, তোমাদের অটো প্রমোশন দেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষা নিতে আমরা পারি নাই। হয়তো কোনো কলেজ কিছু সাবজেক্ট পরীক্ষা নিয়েছে, সম্পূর্ণ নিতে পারে নাই। তো তোমাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা নতুন ফার্স্ট ইয়ারে উঠবে, অনেক কলেজেই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কেমিস্ট্রি দুইটিই পড়ানো হয়, তো তাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আজ আমরা শুরু করতে চাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে পরিবেশ রসায়ন। তো পরিবেশ রসায়ন সম্পর্কে জানতে হলে আমাদের পরিবেশে কি কি আছে এই সম্পর্কে আমাদের সবারই সবকিছু ধারণা থাকতে হবে, সবকিছু ধারণা নিতে হবে। তো আমরা এই অধ্যায় থেকে মূলত জানবো হচ্ছে বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের সংযুক্তি জানবো, বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য জানবো, আর বায়ুমণ্ডলের গুরুত্ব, বায়ুমণ্ডলের অঞ্চলসমূহ, এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই তোমাদের আমরা আলোচনা করছি বায়ুমণ্ডল কি বা বায়ুমণ্ডলের পরিচিতি সম্পর্কে। তো পৃথিবীর চারদিকে অদৃশ্য বায়ুর যে আবরণ পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 500 কিলোমিটার বা তার চেয়ে অধিক উচ্চতা পর্যন্ত বিস্তৃত, তাকে আমরা বলে থাকি বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলে যে প্রধান যে বায়ুগুলো রয়েছে, তার মধ্যে প্রধান দুটি উপাদান হচ্ছে নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন। তো পরিবেশে নাইট্রোজেন রয়েছে প্রায় 78.09%। নাইট্রোজেন রয়েছে 78.09%, অর্থাৎ 100%-এর মধ্যে অধিকাংশই হচ্ছে নাইট্রোজেন। এবং অক্সিজেন রয়েছে 20.94 বা 95%। তো আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশে যে গ্যাসীয় উপাদানগুলো বা বায়ু যে উপাদানগুলো রয়েছে, তার মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেন এর পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি। এছাড়া পরিবেশে রয়েছে তৃতীয় যে অধিক উপাদান, তা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.033%। আচ্ছা, তো এছাড়া পরিবেশের আরো বায়ু উপাদান যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে জলীয় বাষ্প, বিভিন্ন ধরনের নিষ্ক্রিয় গ্যাস,
নাইট্রোজেন, সালফারের মিশ্রণ ইত্যাদি গ্যাসীয় উপাদানগুলো পরিবেশে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নিই। এই যে বিশাল বায়ুমণ্ডলীয় স্তর, এই বায়ুমণ্ডলের স্তরসমূহ আমরা জানি যে পৃথিবীর আবর্তনের সাথে এর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডলের স্তরটিও আবর্তন করছে। আচ্ছা, পৃথিবীর মোট ভর কত তা কি তোমরা জানো? তো পৃথিবীর মোট ভরের 10 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের এই বায়ুমণ্ডলের ভর, এবং সেই বায়ুমণ্ডলের ভর হচ্ছে, বায়ুমণ্ডলের ভর বলতে বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের ভরকে বোঝায়। সেই বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের ভর হচ্ছে 5.0 × 10⁻18 কেজি। আচ্ছা, তো বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মোট ভর কত? বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মোট ভর হচ্ছে 5.0 × 10⁻18 কেজি প্রায়। এবং এই বায়ুমণ্ডলের যে গ্যাসীয় পদার্থগুলো রয়েছে, সেই গ্যাসীয় পদার্থের চাপ প্রতি বর্গ সেন্টিমিটারের ভূপৃষ্ঠের উপরে 1.033 কেজি প্রায়। এই যে বায়ুমণ্ডলের চাপ, এটি পৃথিবী পৃষ্ঠ থেকে যতই উপর দিকে যাওয়া যায় ততই কমতে থাকে, অর্থাৎ বায়ুর ঘনত্ব যতই উপর দিকে যাওয়া যায় ততই কমতে থাকে। পৃথিবী পৃষ্ঠে অর্থাৎ সমুদ্র সমতলে বায়ুমণ্ডলের চাপ 760 মিলিমিটার পারদ বা 76 সেন্টিমিটার পারদ হয়ে থাকে, যাকে আমরা 1 অ্যাটমসফিয়ারও বলে থাকি, যে 1 অ্যাটমসফিয়ার বায়ুচাপ। আচ্ছা, এই উচ্চতা যতই বাড়তে থাকে ততই বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে। পৃথিবী পৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের চাপ হয়ে থাকে 100 মিলিমিটার এইচজি, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে বায়ুচাপ হয়ে থাকে 3.0 × 10⁻⁻7 কেজি প্রায়। আচ্ছা, তাহলে আমরা একটু ধারণা নিতে পারছি যে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য সম্পর্কে, যে বায়ুমণ্ডলটি হচ্ছে যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর আবর্তনের সাথে বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থগুলো আবর্তিত হয় বা আবর্তন করতে থাকে। আচ্ছা, এবং এই গ্যাসীয় পদার্থসমূহের মোট ভর হচ্ছে 5.0 × 10⁻18 কেজি বা 5.0 × 10⁻15 টন আমরা বলতে পারি। আর বায়ুমণ্ডলের যে চাপ ভূপৃষ্ঠের উপরে প্রতি বর্গ সেন্টিমিটারে 1.033 কেজি, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাওয়া যায় ততই বায়ুমণ্ডলের ঘনত্ব কমতে থাকে, এবং পৃথিবী পৃষ্ঠে সমুদ্র সমতলে এই বায়ুচাপের মান 760 মিলিমিটার পারদচাপ বা 76 সেন্টিমিটার পারদচাপ। একে আমরা 1 অ্যাটমসফিয়ার পারদচাপ বলে থাকি। পৃথিবী পৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতায় বায়ুচাপ কমে হয় 100 মিলিমিটার পারদচাপ, এবং 100 কিলোমিটার উচ্চতায় 3.0 × 10⁻⁻7 কেজি হয়ে থাকে। আচ্ছা, এই বায়ুমণ্ডলের বিস্তৃতি বা বায়ুমণ্ডল 500 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে বুঝতে পারছি শিক্ষার্থীরা যে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য সম্পর্কে কি আমরা একটু ধারণা নিতে পেরেছি। এবার আমরা বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে জানব। আচ্ছা, বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস, আচ্ছা আমরা একটু এটা মুছে নিই। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, জৈব অজৈব পদার্থের ভাসমান কণাগুলো সূর্যরশ্মির তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে। ফলে পৃথিবীতে মানুষ সহ সমগ্র জীবজগতের বেঁচে থাকার জন্য অনুকূল তাপমাত্রা বজায় থাকে।
পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, যদি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প না থাকতো তবে পৃথিবী পৃষ্ঠ এবং তৎসংলগ্ন বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা হতো -30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প, হ্যাঁ, এই দুটি উপাদান থাকার কারণে পৃথিবীর তাপমাত্রা ধরে রাখে। পৃথিবী পৃষ্ঠ দিনে দিনে যেমন সূর্যতাপের কারণে জলীয় বাষ্প এবং পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয়, এই বায়ুমণ্ডলের স্তরসমূহ তাপমাত্রাকে ধরে রেখে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস গড়ে ধরে রাখে। এবং এই উপাদানগুলো যদি না থাকতো বায়ুমণ্ডলে, তাহলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা হতো -30 ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় কোনো প্রাণীকুল বেঁচে থাকতে পারত না। আচ্ছা, ভাসমান এই কণাগুলোতে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। বায়ুমণ্ডলের সূর্যরশ্মি ইউভি রশ্মিকে শোষণ করে পৃথিবীর প্রাণীকুলকে এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখে। সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পকে ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এছাড়া মাটির ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন উপাদান, এই নাইট্রোজেন উপাদানকে গ্রহণ করে তার প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা মেটায় এবং সেই প্রোটিন বায়ুমণ্ডল থেকে, অর্থাৎ গাছ উদ্ভিদ প্রাণী হয়ে মানব শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে থাকে। এবং সূর্যাস্তের সময় ওই বায়ুমণ্ডলে যে ভাসমান কণাগুলো সূর্যরশ্মি প্রতিফলন এবং শোষণ করে, তোমরা জানো যে চাঁদোয়া সৃষ্টি করে। আমরা চাঁদোয়া সম্পর্কে একটু আমাদের মধ্যে কি ধারণা আছে? চাঁদোয়া হচ্ছে যে আমরা সন্ধ্যার সময় আকাশ যে নীল নীল দেখি, সেই নীল আকাশটা আসলে চাঁদোয়ার কারণে হয়ে থাকে। এসো আমরা এখন বায়ুমণ্ডলের স্তরসমূহ জেনে নিই। বায়ুমণ্ডলে কতগুলো স্তর রয়েছে, সেই স্তরগুলোর মধ্যে রয়েছে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। আচ্ছা, এরপরও কিছু স্তর এর উপরের দিকে রয়েছে। তো সর্বনিচে ভূপৃষ্ঠের সাথে রয়েছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারে বিস্তৃতি হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে। ট্রপোস্ফিয়ারে রয়েছে অধিকাংশই বায়ুমণ্ডলের গ্যাস সমূহ, তার মধ্যে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি সমস্ত গ্যাসীয় আবরণ এই ট্রপোস্ফিয়ারে রয়েছে। ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি এবং বিমান চলাচল করে থাকে, তাই এই স্তরকে আমরা ক্ষুদ্রমণ্ডল বলে থাকি। আচ্ছা, ট্রপোস্ফিয়ারে যতই নিচ থেকে উপরের দিকে যাওয়া যায়, বায়ুমণ্ডলের চাপ ততই কমতে থাকে। ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ আমরা ইতিমধ্যে জেনেছি যে 760 মিলিমিটার পারদ হয়ে থাকে। তো এই চাপ যতই উপর দিকে যাওয়া যায় ততই আস্তে আস্তে কমতে থাকে এবং 15 কিলোমিটার উচ্চতায় এই চাপের মান হয়, বায়ুমণ্ডলের চাপের মান হয় 100 মিলিমিটার। এবং এই ভূপৃষ্ঠে থেকে যত উপরের দিকে যাওয়া যায় ততই হচ্ছে তাপমাত্রা কমতে থাকে। তো প্রতি 1 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা গড়ে 7 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় ততই তাপমাত্রা কমতে থাকে। আচ্ছা, তো ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উচ্চতায়, এখান থেকে 12 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা হয় -55 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো এই উপরের দিকে তাপমাত্রা কমতে থাকায় এখানে আমরা যদি গ্রাফে এটাকে প্রকাশ করে থাকি, তাহলে এভাবে আমরা প্রকাশ করতে পারবো। তাপমাত্রা বাম দিকে কম,
আর ডান দিকে তাপমাত্রা বেশি। তো এই বাম দিকে কমকে স্বাভাবিক ধরে একটা ল্যাপস রেট ধরা হয়, যাকে আমরা বলে থাকি পজিটিভ ল্যাপস রেট। এবং এই ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যায় তাপমাত্রা প্রথমে কমতে থাকে, তারপর আবার বাড়তে থাকে, আবার কমতে থাকে, আবার বাড়তে থাকে। এটা মূলত নির্ভর করে যে বায়ুমণ্ডলের কি কি উপাদান রয়েছে তার উপরে নির্ভর করে তাপমাত্রা কমে নাকি বাড়ে। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ারের বিস্তৃতিটা হচ্ছে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ 35 কিলোমিটার এখানে মোট স্তরটা। আর এই স্তরে রয়েছে ওজোন গ্যাস, যেটা হচ্ছে পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ওজোন গ্যাস। এই ওজোন গ্যাস সূর্য রশ্মি থেকে যে অতিবেগুনি রশ্মিগুলো আসে সূর্য থেকে, সেই অতিবেগুনি রশ্মিগুলোকে এই ওজোন গ্যাস ব্যবহার করে অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণুতে রূপান্তর হয়ে থাকে। অতিবেগুনি রশ্মিকে আমরা ইউভি লাইটও বলে থাকি, যেটাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। যে এই ইউভি রশ্মি অক্সিজেন গ্যাস গ্রহণ করে, ওজোন গ্যাস গ্রহণ করে অক্সিজেন এবং অক্সিজেন পরমাণুতে রূপান্তরিত হয়। এভাবে যে এই সূর্য রশ্মি থেকে যে অতিবেগুনি রশ্মিগুলো গ্রহণ করে, এ কারণে হচ্ছে এই স্তরের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। তো এখানে -55 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা আস্তে আস্তে আবার বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস হয়। এখানে -55 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তো এই অঞ্চলে কোনো ক্ষতিকারক গ্যাস থাকে না, কোনো উত্তপ্ত গ্যাস থাকে না, কোনো ধূলিবালি বা জলীয়বাষ্প থাকে না, তাই এই অঞ্চলকে শান্ত মণ্ডল বলা হয়ে থাকে এবং এই স্তর দিয়েই জেট বিমান চলাচল করে থাকে। আচ্ছা, তো এই স্ট্রাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলে আবার বায়ুর একটা পাতলা স্তর অবস্থিত থাকে, যেখানে হচ্ছে বায়ুটা চেঞ্জ হয়। মূলত সেই পাতলা স্তরকে বলা হয় ট্রোপোপাউস। আচ্ছা, তো স্ট্রাটোস্ফিয়ার এবং এর পরবর্তী স্তরটা হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের মধ্যেও তাপমাত্রার বৈপরীত্য ঘটে, যাকে বলা হয় স্ট্রাটোপাউস। আচ্ছা, এখানেও দেখা যাচ্ছে তাপমাত্রা পরিবর্তন ঘটে থাকে। তাপমাত্রা যেমন পরিবর্তন হয়, উপরের দিকে যাওয়ার সাথে সাথে চাপমাত্রারও পরিবর্তন হয় এবং এই চাপের মান এখানে 100 কিলোমিটার থেকে কমতে কমতে এখানে 1 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে 50 কিলোমিটার উচ্চতায়। আচ্ছা, এর পরবর্তী মেসোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের তৃতীয় স্তর হলো মেসোস্ফিয়ার, যার বিস্তৃতি হচ্ছে 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত। 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত অর্থাৎ 35 কিলোমিটার অবস্থান জুড়ে আছে মেসোস্ফিয়ার, বায়ুমণ্ডলের তৃতীয় স্তর। আচ্ছা, এই মেসোস্ফিয়ারের এই স্তরে সূর্য থেকে পূর্বের বিপরীত নিয়মে তাপমাত্রা হ্রাস পেতে থাকে। এখানে যেমন তাপমাত্রা বৃদ্ধি পেতেছিল, আর এখানে হচ্ছে তাপমাত্রা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, অর্থাৎ এটার বিপরীত ঘটনাটা এখানে ঘটে। কারণ এখানে তাপমাত্রা শোষণকারী ওইরকম কোনো গ্যাসীয় পদার্থ বা কোনো উপাদান এখানে থাকে না। এই কারণে তাপমাত্রা এই স্তরে হঠাৎ করেই কমে যায় এবং তাপমাত্রা কমতে কমতে এই স্তরে 85 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা -93 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। -93 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এখানে তাপমাত্রা হ্রাসের যে ব্যাপারটা, এটাকে পজিটিভভাবে ধরে পজিটিভ ল্যাপস রেট বলা হয় এটাকে, এবং তাপমাত্রা -93 ডিগ্রি সেলসিয়াসে এসে আবার তাপমাত্রা বাড়তে থাকে।
আচ্ছা, এবং বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম অবস্থা হচ্ছে এই -93°C। কারণ এক্ষেত্রে মেসোস্ফিয়ারের তাপমাত্রা হ্রাসের একটা প্রধান কারণ হচ্ছে এই অঞ্চলে ইউভি রশ্মি শোষণকারী ওজোন ও অন্যান্য রাসায়নিক পদার্থের অনুপস্থিতি। ট্রপোস্ফিয়ারের মতো মেসোস্ফিয়ারের তাপমাত্রা ক্রমহ্রাসের ঘটনাকে আমরা বলতে পারি পজিটিভ ল্যাপস রেট। মেসোস্ফিয়ারের সর্বশেষ স্তরে রয়েছে মেসোপাউস, যেখানে হচ্ছে আমরা বলতে পারি যে বায়ুমণ্ডলের পরিবর্তন হয়, বায়ুর বৈপরীত্য ঘটে বা বায়ুর পরিবর্তন হয় আমরা বলতে পারি। এরপর মেসোস্ফিয়ারের পরে রয়েছে থার্মোস্ফিয়ার। আমরা থার্মোস্ফিয়ার সম্পর্কে জানবো। থার্মোস্ফিয়ার হচ্ছে আমরা বলতে পারি যে বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর, যেটা হচ্ছে 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার বা তার চেয়ে অধিক উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে বিপরীতভাবে -93°C থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকে। এই স্তরে তাপমাত্রা -93°C থেকে 427°C, 427°C থেকে 1727°C পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, থার্মোস্ফিয়ারে আলো শক্তির যেমন উচ্চ শক্তির ইউভি রশ্মির প্রভাবে গ্যাসীয় অণুর বিয়োজন এবং ইলেকট্রন স্থানান্তরের ফলে বিভিন্ন ধনাত্মক আয়ন, পরমাণু ও অণুর মিশ্রণ থাকে। তাই এই অঞ্চলকে আয়নোস্ফিয়ারও বলা হয়ে থাকে। এই স্তরে থাকে O2+, N2+, NO+, O+, H+, Ac+ ইত্যাদি ধনাত্মক আয়ন এই স্তরে দেখা যায়। এরপর উপর দিকে রয়েছে অধিক তাপমাত্রা এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের পরিমাণ বেশি থাকে। এক্সোস্ফিয়ারের উপরের দিকে রয়েছে চৌম্বক স্ফিয়ার। প্রোটন ও ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে সৃষ্ট এই চৌম্বক ক্ষেত্রেও বায়ুমণ্ডলকে ঘিরে রাখে। তাহলে শিক্ষার্থীরা, আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। আমরা আরেকবার একটু যদি দেখে নিই যে বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 4টি, তার মধ্যে ট্রপোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর এবং এই স্তরের উচ্চতা হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে, এবং এর তাপমাত্রা আস্তে 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 কমতে থাকে উপরের দিকে। আমরা দেখলাম যে প্রতি 1 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা 7°C হারে গড়ে কমে যায়, এবং 15 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা হয় -55°C। এবং পরবর্তী স্তর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ারে তাপমাত্রা আবার কি হয়, বাড়তে থাকে। এর বাড়তে থাকার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে এই ওজোন গ্যাস। কারণ এই ওজোন গ্যাস সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি, যেটা হচ্ছে পৃথিবীপৃষ্ঠ গরম হওয়ার জন্য দায়ী, সেই অতিবেগুনি রশ্মিগুলোকে শোষণ করে। এই অতিবেগুনি রশ্মি শোষণ করার কারণে এই তাপমাত্রা হঠাৎ করে আবার বাড়তে শুরু করে, এবং -55°C থেকে তাপমাত্রা 2°C যায়। আমরা এখানে ল্যাপস রেটের চিত্র থেকে বুঝতে পারি যে মাইনাস হচ্ছে সে পজিটিভ ল্যাপস রেট এবং প্লাস হচ্ছে সেটা নেগেটিভ ল্যাপস রেট। তো এখানে হচ্ছে 2°C তাপমাত্রা বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার পরে আবার তৃতীয় স্তর দেখছি মেসোস্ফিয়ার। সেই মেসোস্ফিয়ারে গিয়ে আবার তাপমাত্রা হ্রাস পেতে থাকে। পূর্বের স্তরের বিপরীত ঘটনাটা ঘটে, কারণ এক্ষেত্রে আগের স্তরের মতো কোনো গ্যাসীয় পদার্থ থাকে না যে পদার্থগুলো তাপমাত্রাকে ধরে রাখবে। এই স্তরে তাপমাত্রা হঠাৎ করে কমতে থাকে এবং কমতে কমতে একেবারে সর্বনিম্ন তাপমাত্রায় পৌঁছায়, যে তাপমাত্রা হচ্ছে -93°C। এটাকে আমরা বলতে পারি যে পজিটিভ ল্যাপস রেট প্রথম স্তরের মতো। এরপরে এর চতুর্থ স্তর যেটা থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার নামটাই হয়েছে হচ্ছে তাপমাত্রা স্তর, অর্থাৎ অধিক তাপমাত্রা স্তর। এখানে সমস্ত ধনাত্মক আয়নগুলো বিদ্যমান থাকে এবং এই ধনাত্মক আয়নগুলো সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। এই অতিবেগুনি রশ্মি শোষণ করার কারণে
এখানে তাপমাত্রা -93°C থেকে বাড়তে বাড়তে এখানে 427°C বা 427°C থেকে 1727°C পর্যন্ত হয়ে থাকে। এখানে অনেক বেশি তাপমাত্রা থাকে এই স্তরে, এই জন্য এই স্তরটার নাম হয়েছে থার্মোস্ফিয়ার। এরপরে রয়েছে এক্সোস্ফিয়ার, চৌম্বক স্ফিয়ার, কারণ এখানে সব আয়নগুলো থাকে। সূর্য থেকে যে রশ্মিগুলো আসে সেই রশ্মিগুলো এই আয়নগুলো হচ্ছে সহজেই শোষণ করে, এই জন্য এই স্তরগুলোর তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকের যে আলোচনা, এই আলোচনায় আমরা প্রথমত জানতে চেষ্টা করলাম যে বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের সংযুক্তি জেনেছি, বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য জেনেছি, বায়ুমণ্ডলের গুরুত্ব জেনেছি, এবং এই বায়ুমণ্ডলের গুরুত্ব জানার পরে তারপর আমরা বায়ুমণ্ডলটা কি কি দিয়ে গঠিত, কোন কোন স্তরে কোন কোন বায়ুর উপাদানগুলো রয়েছে এগুলো জেনেছি, এবং বায়ু উপাদানগুলো কি কি ধরনের কাজ করে, তাপমাত্রা কোনটা কেমন ভাবে গ্রহণ করে এগুলো জেনেছি। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ঘরে থেকো, এবং তোমাদের সাথে আবার আমরা প্রতিষ্ঠানে আবার একসাথে হব। সেই উপরওয়ালার কাছে, সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো। ঠিক আছে, ভালো থেকো।